ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সাফল্য একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সাফল্য একাডেমি কম্পিটিটিভ চ্যানেলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি একটি জেনারেল সায়েন্সের সাবজেক্ট। কেমিস্ট্রির গুরুত্ব অনেকটাই থেকে যায় এই কম্পিটিটিভ এক্সামে। তো কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটি হচ্ছে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী। এই পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী বোঝার আগে ছোট্ট একটু কনসেপ্ট আমরা বুঝবো, তারপরেই চ্যাপ্টারে ঢুকবো। ঠিক আছে, শুরু করি। প্রথমে হচ্ছে আমরা যে কোনো একটা পদার্থ নিলাম। কি নিলাম? পদার্থ। ধরলাম এটা লোহা। কি নিলাম? লোহা। আয়রন মানে কি? লোহা। লোহা নিলাম। এখন লোহা, তাহলে এই পদার্থটা হচ্ছে লোহা। বিষয় হচ্ছে লোহার কিসের তৈরি? লোহা, এই টুকরো যেটা নিলাম আমরা, লোহাটা, সেই লোহা কিসের তৈরি? এর আগে আমরা বায়োলজি ক্লাস করেছিলাম। বায়োলজি ক্লাসে বলেছিলাম যে জীব, সেই জীব বা প্রাণী কিসের তৈরি হয়? জীব তৈরি হয় ছোট 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 কিসের তৈরি হয়? ছোট ছোট কোষের তৈরি হয়, তাই তো? কোষ বা সেলের তৈরি হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, যাদের মধ্যে প্রাণ নেই, এটা তো লিভিং। লিভিং লিভিং মানে যাদের মধ্যে প্রাণ আছে, কিন্তু এইটার মধ্যে তো প্রাণ নেই। তাহলে প্রাণ নেই, তাহলে এইটা কিসের তৈরি? আর যাদের মধ্যে প্রাণ আছে তাদেরকে আলোচনা করা হয় বায়োলজিতে, আর যাদের মধ্যে প্রাণ নেই তাদের সম্পর্কে আলোচনা করা হয় কেমিস্ট্রি নামক সাবজেক্টে। কেমিস্ট্রি, তাহলে কেমিস্ট্রি মানে আমরা যাদের প্রাণ নেই তাদেরকে নিয়ে পড়াশোনা করব, তাই তো? লোহার কোনো প্রাণ নেই, তাহলে এখন বায়োলজিতে যাদের প্রাণ আছে তাদের মধ্যে কি থাকে বলো? সেটা কিসের তৈরি হয়? ছোট 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 কোষের তৈরি হয়। তাহলে কেমিস্ট্রিতে এসে পড়ছি আমরা যে সমস্ত পদার্থের প্রাণ নেই। এই যে ছোট একটা লোহার টুকরো নিলাম, তাহলে এই লোহাটা কিসের তৈরি? লোহাটা কিসের তৈরি? লোহার সংকেত হচ্ছে Fe। Fe মানে হচ্ছে লোহা। হ্যাঁ, বিজ্ঞানীরা Fe তাই বলে লোহাকে। এখন প্রশ্ন হচ্ছে লোহাটা কিসের তৈরি? প্রথমত লোহাটা হচ্ছে এই যে ছোট ছোট এইগুলো দেখছো তো, এই ছোট ছোট এইগুলোকে বলে পরমাণু। কি বলে? পরমাণু। পরমাণুকে ইংরেজিতে বলে অ্যাটম। কিসের তৈরি অ্যাটম? কিসের তৈরি তাহলে? তাহলে কোনো একটা লোহার টুকরো যদি নিই, সেই লোহাটা কার তৈরি? পরমাণুর তৈরি। কার পরমাণু? লোহার পরমাণু। লোহার পরমাণু। লোহার পরমাণু। এখন তাহলে ছোট 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 টুকরো আছে, তাই তো? ছোট 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 কি আছে? এইগুলো পরমাণু আছে। পরমাণু আছে। এবার এরকম অনেকগুলো পরমাণু মিলে, অনেকগুলো পরমাণু মিলে কি তৈরি করে? অনেকগুলো পরমাণু মিলে, অনেকগুলো পরমাণু মিলে এই একটা একটা কি তৈরি করে? অণু তৈরি করে। অণু। অ্যাটম ছিল, অ্যাটম মিলে কি তৈরি করলো? মলিকিউল তৈরি করলো। মলিকিউল। কি তৈরি করলো? মলিকিউল। তাহলে অনেকগুলো পরমাণু মিলে অণু তৈরি হয়। অনেকগুলো পরমাণু মিলে কি তৈরি হয়? অণু তৈরি হয়। সেই অণুগুলো মিলে সেই পদার্থ বা মৌলটা তৈরি হয়। পদার্থ বা মৌলটা তৈরি হয়। পদার্থ বা মৌল। মৌলকে আমরা বলি এলিমেন্ট। মৌলকে আমরা কি বলি? এলিমেন্ট। অনেকগুলো অনেকগুলো এলিমেন্ট মিলে তৈরি হয় কম্পাউন্ড বা যৌগ। কম্পাউন্ড বা যৌগ। কম্পাউন্ড অনেকগুলো মিলে তৈরি হয় ম্যাটার। একটা উদাহরণ দিচ্ছি, দেখো। ধরো ছোট 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 এখানে কি আছে? হাইড্রোজেনের পরমাণু আছে। আর এখানে কি আছে? ছোট ছোট অক্সিজেনের পরমাণু, তাই তো? তাহলে এইগুলো কি? অ্যাটম। কার অ্যাটম বা কার পরমাণু? হাইড্রোজেনের আর অক্সিজেনের, তাই তো? এখন এইগুলো মিলে তৈরি করলো অণু বা মলিকিউল। অণু বা মলিকিউল, তাই তো?
অণু বা মলিকিউল, H2 তৈরি হলো আর O তৈরি হলো, তাই তো? তাহলে H2 আর O এইগুলো কি এলিমেন্ট, এইগুলো এলিমেন্ট বা মৌল, এগুলো এলিমেন্ট বা মৌল। এখন এইটা একটা মৌল, এইটা একটা মৌল, দুটো মৌল মিলে গিয়ে তৈরি হলো আমাদের কম্পাউন্ড। কি তৈরি হলো? কম্পাউন্ড, তাই তো? এখন এই কম্পাউন্ডটাই H2O ফর্ম করলো, এটাই হচ্ছে একটা ম্যাটার বা পদার্থ। ম্যাটার বা পদার্থ মানে তোমাকে সহজ সরল ভাষায় আমি বোঝাতে চাইছি যে যার প্রাণ নেই, হ্যাঁ, সেই সব বস্তু, এই বোর্ড এইটাও কিসের তৈরি? ছোট ছোট অ্যাটম বা পরমাণুর তৈরি। এই যে পেনটা, এই পেনটাও কিসের তৈরি? ছোট ছোট পরমাণুর তৈরি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার যদি ঘরে একটা কাচের গ্লাস থাকে, কাচের গ্লাস তো সেই গ্লাসটা বা কাচ গ্লাস সেইটা কিসের তৈরি? সেটা সিলিকন আর অক্সিজেনের তৈরি। তাহলে এর মধ্যে সিলিকনের পরমাণু পাবে, তাই তো? সিলিকনের পরমাণু পাবে, সিলিকনের পরমাণু পাবে আর অক্সিজেনের পরমাণু পাবে, তাই তো? এখন বিষয় হচ্ছে তাহলে স্যার কাঠ, উড, তাই তো? কাঠের যদি টুকরো থাকে তাহলে কাঠের মধ্যে কার পরমাণু থাকবে? কাঠের মধ্যে থাকবে কার্বনের, হাইড্রোজেনের, অক্সিজেনের পরমাণু থাকবে। অর্থাৎ পৃথিবীতে সমস্ত পদার্থই ছোট 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 পরমাণু দিয়ে তৈরি, ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি। সেই পরমাণুগুলো মিলেই তৈরি করে মৌল। তোমার বাড়িতে একটা লোহার গ্রিল আছে, হ্যাঁ, লোহার গ্রিল, তাহলে এটা কিসের তৈরি? লোহার তৈরি, লোহার তৈরি, তাই তো? তার মানে এর মধ্যে কি আছে? ছোট 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 লোহার পরমাণু আছে। তাহলে পৃথিবীতে যত যাই থাকুক না কেন, যত পদার্থই থাকুক না কেন, সেইগুলো সব কিসের তৈরি? অণুর তৈরি, সরি অ্যাটমের তৈরি বা পরমাণুর তৈরি। এই কোষও কিন্তু অ্যাটমেরই তৈরি, কোষের ভেতরেও অ্যাটম থাকে। তার মানে পৃথিবীর লিভিং বা নন লিভিং সব কিছুই ছোট 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 পরমাণুর তৈরি। তাহলে সেটা যে বস্তু দিয়ে তৈরি, তারপর যে মৌল দিয়ে তৈরি, তার পরমাণু থাকবে কীরকম? যদি লোহার গ্রিল হয়, যদি লোহার গ্রিল হয় তাহলে এইটা লোহার গ্রিল লোহার তৈরি, তাই তো? Fe মানে লোহা, তাহলে এর ভেতরে Feটাকে আমরা বলি মৌল বা এলিমেন্ট। Fe মানে হচ্ছে লোহা, এটা হচ্ছে মৌল বা এলিমেন্ট। তাহলে এর মধ্যে Fe বা লোহার পরমাণু থাকবে, তাই তো? এখন বিষয় হচ্ছে একটা তামার তার নিলাম, তামাকে বিজ্ঞানীরা বলে Cu, কপার। এখন তাহলে এই তামার তার, তাহলে এই তামার তারের মধ্যে অ্যাটম থাকবে, তাই তো? বা পরমাণু থাকবে। কার অ্যাটম থাকবে? বলছে কপার বা তামার। সেটা যে মৌলের তৈরি, এটা কোন মৌলের তৈরি? কপারের তৈরি। তাহলে কপারের পরমাণু থাকবে এর মধ্যে, ছোট 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 কি থাকবে? কপারে। এখন দেখা যাচ্ছে একটা তার নিলাম অ্যালুমিনিয়ামের তৈরি। কিসের তৈরি? অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়াম তৈরি। অর্থাৎ কপার হচ্ছে একটা মৌল, মৌলকে ইংরেজিতে বলে এলিমেন্ট। কি বলে? এলিমেন্ট। অ্যালুমিনিয়ামের তৈরি, তাহলে এর মধ্যে কার পরমাণু থাকবে? অ্যালুমিনিয়ামের পরমাণু বা অ্যাটম থাকবে। অ্যালুমিনিয়ামটা কি? একটা মৌল বা এলিমেন্ট। তার মানে পৃথিবীর সমস্ত পদার্থই ছোট ছোট পরমাণু দিয়ে তৈরি। বোঝা গেল? যদি বলি মোবাইলের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি, মোবাইলের ব্যাটারি কিসের তৈরি হয়? লিথিয়ামের তৈরি হয়। লিথিয়ামটা কি? লিথিয়ামটা হচ্ছে একটা মৌল বা এলিমেন্ট ইংরেজিতে বলে। তাহলে এর ব্যাটারির মধ্যে কোন পরমাণু পাওয়া যাবে? লিথিয়ামের পরমাণু পাওয়া যাবে, ছোট ছোট, তাই তো? যদি বলি একটা প্লাস্টিক, এটা তো একটা প্লাস্টিক, এর মধ্যেও তাহলে অনেকগুলো পরমাণু আছে, ছোট ছোট পরমাণু দিয়ে এইটা তৈরি। এই প্লাস্টিকের মধ্যে কার পরমাণু থাকে? কার্বন আর হাইড্রোজেনের থাকে, তাই তো? কার্বন আর হাইড্রোজেনের থাকে। তার মানে আমরা বুঝলাম এতটুকু পর্যন্ত যা কিছু পড়লাম সেটা হচ্ছে পৃথিবীর সব বস্তুই কিসের তৈরি? পরমাণুর তৈরি। পৃথিবীর সব বস্তুই কিসের তৈরি? পৃথিবীর সব বস্তুই পরমাণুর তৈরি, তাই তো? সেটা যে মৌলের, যদি লোহার হয় তাহলে লোহার পরমাণু পাওয়া যাবে, হ্যাঁ।
যদি অ্যালুমিনিয়ামের হয় অ্যালুমিনিয়ামের পরমাণু পাওয়া যাবে, যদি একটা গ্যাস থাকে হাইড্রোজেন গ্যাস তাহলে তার মধ্যে হাইড্রোজেনের পরমাণু পাওয়া যাবে। তাহলে এই সবগুলোকে বলে মৌল। হাইড্রোজেন হচ্ছে একটা মৌল, লিথিয়াম একটা মৌল, হিলিয়াম একটা মৌল, সোডিয়াম একটা মৌল, ম্যাগনেসিয়াম একটা মৌল, ক্যালসিয়াম মৌল, সবগুলোকে এক একটা মৌল। এবার ওই মৌল দিয়ে যেটা তৈরি হবে তার মধ্যে সেই মৌলেরই পরমাণু পাওয়া যাবে, তাই তো? এখন এই মৌলগুলোকে এইরকম বর্তমানে পৃথিবীতে 118টা মৌল আছে। কতগুলো মৌল আছে? 118টা মৌল আছে। তাহলে এই 118টা মৌলের সঠিক স্টাডি, রিসার্চ, এইগুলো সহজ করার জন্য এদেরকে 118টা মৌলকে টেবিলে সাজানো হয়েছে। বিষয়টা বলি কীরকম। ধরো তোমার স্কুলে এমন কিছু জন আছে, এমন কিছু জন স্টুডেন্ট আছে, বলছে এ ভাত খায়, এ রুটি খায়, এ ভাত খায়, এ মুড়ি খায়, এ বিরিয়ানি খায়, এ ভাত খায়, এ রুটি খায়, এ পাউরুটি খায়, এ বিরিয়ানি খায়, এ রুটি খায়। তাহলে এখন এদেরকে আমি চাইছি সহজ সরলভাবে কে কোনটা খায় সেটা আমি একটা ছক তৈরি করব। তাহলে কি করবে? প্রথমে তুমি ভাত কে খায় তার লিস্ট করবে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। বলছে ভাত কে কে খায়? বলছে 1 নম্বর জন ভাত খায়, 3 নম্বর জন ভাত খায়, 4 নম্বর জন ভাত খায়, 1 খায়, 3 খায় আর 10 খায়, তাই তো? তারপরে তুমি রুটি কে কে খায় তার একটা ছক করলে। রুটি কে খায়? 2, 6, 8, 2, 6, 8। তারপরে বিরিয়ানি কে কে খায়? বিরিয়ানির একটা ছক করলে। 5, 7 এরা বিরিয়ানি খায়। আর কি? পাউরুটির একটা ছক করলে। পাউরুটি কে কে খায়? 9 খায়, তাই তো? তাহলে পাউরুটির একটা ছক হবে, পাউরুটি 9। তাহলে তাহলে আমি এই কলামটা যদি পড়ি তাহলে এদের সম্পর্কে আমাদের পড়া হয়ে যাবে যে এ ভাত খায়, এরা রুটি খায়। তাহলে এই যে একটা সহজ সরল স্টাডি করার জন্য আমাদেরকে এই 118টা মৌল, এই মৌলগুলোর জন্য একটা টেবিল তৈরি করা হয়। তো এই টেবিল তৈরির জার্নিটাই আমরা জানব। হ্যাঁ, তার জন্য চ্যাপ্টারের নাম হচ্ছে পিরিয়ডিক টেবিল। চ্যাপ্টারের নাম কি? পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিল। এর ডেফিনেশনটা কি বলবো তাহলে? ডেফিনেশনটা কি বলছে? অ্যারেঞ্জমেন্ট of elements, বলছে এলিমেন্টগুলোর অ্যারেঞ্জমেন্ট কোথায়? ইন টেবল ইজ কল্ড পিরিয়ডিক টেবল। বলছে যদি দেখা যাচ্ছে এরকম যে আমি এখানে হাইড্রোজেনকে রাখলাম, লিথিয়ামকে রাখলাম, সোডিয়ামকে রাখলাম, পটাশিয়ামকে রাখলাম, রুবিডিয়ামকে রাখলাম, সিজিয়ামকে রাখলাম। বলছে এইরকম একটা ছক তৈরি করব যেখানে আমি একজনের বৈশিষ্ট্য পড়ব, পুরোটার বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। এদের চরিত্র পড়া হবে, এদের কাজ পড়া হবে, এরা কার সঙ্গে বিক্রিয়া করে তা পড়া হবে। অর্থাৎ একটা বৈশিষ্ট্য পড়লে আমার পুরোটার সঙ্গে মিলবে। বোঝা গেল? সহজ সরল হবে, মানে হাইড্রোজেনের আলাদা, লিথিয়ামের আলাদা, এই করে জানতে হবে না। একটা বৈশিষ্ট্য পড়ব, পুরোটাই মানে এই বৈশিষ্ট্যটা সব মৌলগুলোর ক্ষেত্রে সেম হবে, এইটাই বোঝাচ্ছে। এইভাবে আমরা সাজাবো মৌলগুলোকে। তো এই মৌলগুলো নিয়ে যখন প্রথমে তো 118টা মৌল ছিল না, আজকের যুগে 118টা মৌল, কিন্তু প্রথমের দিকে তো 118টা মৌল ছিল না। আস্তে আস্তে বিজ্ঞানীরা
মৌল আবিষ্কার হচ্ছে তখন তারা গবেষণা শুরু করছে। প্রথম 1829 সাল, প্রথম 1829 সাল, 1829 সাল একজন বিজ্ঞানী এলো। সে বিজ্ঞানীর নাম হচ্ছে ডোবে রাইনার। বিজ্ঞানীর নাম কি? ডোবে রাইনার। এই বিজ্ঞানী ডোবে রাইনার এসে বলছে আমি মৌলগুলোকে সাজাবো। কিভাবে সাজাবো? তিনি একটা সূত্র দিলেন। সূত্রটাকে বলা হচ্ছে ল অফ ট্রেডস। ল অফ ট্রেডস বাংলায় বলে ত্রয়ী সূত্র। বাংলায় কি বলে? ত্রয়ী সূত্র। 10-এ পড়ে এসেছে, ক্লাস 10-এ তোমরা পড়েছো ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। তো ডোবে রাইনার কি বলছে? বলছে এই যে যতগুলো মৌল আবিষ্কার হয়েছে আমি এদেরকে সাজানোর একটা চেষ্টা করি। কিভাবে সাজাবো না, বলছে ধরা যাক কোনো একটা মৌল এ, বি, সি, 3টে মৌল আছে। এ বি সি দিয়ে আমি এখন আপাতত লিখলাম। এই 3টে মৌলের অ্যাটমিক মাস, এই 3টে মৌলের অ্যাটমিক মাস আসছে। আমি অ্যাটমিক মাস কি? এম, বি মৌলের অ্যাটমিক মাস বিএম, সি মৌলের অ্যাটমিক মাস সিএম। যদি এরকম হয় 3টে মৌল আছে, 3টে মৌলের অ্যাটমিক মাস হচ্ছে 3 রকম। হলো 3টে মৌল আছে এ বি সি। এখান থেকে কিন্তু নোটস হবে। হ্যাঁ, তাহলে এই 3টে মৌল, 3টে এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে এ বি সি। তাদের অ্যাটমিক মাস হচ্ছে এ এর হচ্ছে এম, বি মৌলের হচ্ছে বিএম, সি মৌলের হচ্ছে সিএম। ডোবে রাইনার বলছে যদি আমি এই মধ্যেকার মাঝের যে মৌলটা আছে তার যদি পারমাণবিক ভর, অ্যাটমিক মাস মানে হচ্ছে পারমাণবিক ভর, অ্যাটমিক মাস মানে কি? পারমাণবিক ভর। তার যদি পারমাণবিক ভর বার করি এই মধ্যেকার যে মৌলটা আছে, কিভাবে বার করব? প্রথম যে মৌলটা আছে তার যোগ শেষে 3য় নম্বরে যে মৌলটা আছে তার পারমাণবিক ভর যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করব। অর্থাৎ দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম মৌল এবং 3য় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা 2 দিয়ে ভাগ। এটাই হচ্ছে ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। অর্থাৎ 3টে মৌলকে তিনি একত্রিত করলেন। এভাবে 3টে করে তিনি আলাদা 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 দল তৈরি করছেন 3টে মৌল করে। হলো কি বললাম আরেকবার বলো। বলছে 3টে মৌল নিলাম আমি, 3টে মৌল, তার পারমাণবিক ভর হচ্ছে এইটা। বলছে মধ্যেকার পারমাণবিক যে মৌলটা আছে সেই পারমাণবিক ভর যদি বার করতে চাই তাহলে প্রথমেরটা এবং 3য়টার পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। বলছে সব মৌলের ক্ষেত্রে কি হয় সেটা দেখবো এবার। চলো তাহলে আরো একবার। পৃথিবীর সব কিছুই পরমাণু দিয়ে তৈরি, তাই তো? পৃথিবীতে এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলোকে পিরিয়ডিক টেবিল অর্থাৎ একটা টেবিলে সাজানোর জন্য বিজ্ঞানীরা চেষ্টা শুরু করলো। প্রথম 1829 সালে বিজ্ঞানী ডোবে রাইনার 3টে করে মৌল নিল এবং দ্বিতীয়টার পারমাণবিক ভর বার করার চেষ্টা করেন। দেখা যাচ্ছে দ্বিতীয়টার পারমাণবিক ভর যদি আমি বার করি প্রথম মৌল আর দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। এখন পারমাণবিক ভর মানে কি তারপরে আমি আবার টপিকে আসছি। পারমাণবিক ভর মানে কি এই নোটসের নিচে লিখবে। হ্যাঁ, অ্যাটমিক মাস। পারমাণবিক ভর মানে কি? অ্যাটমিক প্রথমে নাম্বার বলি তারপরে মাসে আসছি। বলছে কোনো একটা পরমাণু আছে, পরমাণু আছে ছোট 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 কোনো একটা পদার্থ কিসের তৈরি হয়? পরমাণু। তো এই পরমাণুকে আবার আমি যদি ভাঙতে শুরু করি তার মধ্যে পাবো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এগুলোকে বলে সাব অ্যাটমিক পার্টিকেল। অর্থাৎ পরমাণু তো অনেক ক্ষুদ্র ছোট, ওই পরমাণুকেও আবার আমরা ভাঙতে শুরু করলাম, দিয়ে আমরা প্রোটন পাবো, নিউট্রন পাবো, ইলেকট্রন পাবো। বোঝা গেল? এখন দেখতে কীরকম হয় কোনো একটা পরমাণু? বলছে কোনো একটা পরমাণু দেখতে এইরকম হয়। ভেতরে থাকে প্রোটন, নিউট্রন, আর এই চারিদিকে কে ঘুরতে শুরু করে? আমাদের ইলেকট্রন। ইলেকট্রন চারিদিকে ঘোরে।
তাহলে কোনো একটা পরমাণুর ভেতরে প্রোটন নিউট্রন এবং চারিদিকে কে থাকে, ইলেকট্রন। বলছে অ্যাটমিক নাম্বার কে জেড দিয়ে লেখা হয়। অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে এর ভেতরে কতগুলো প্রোটন আছে সেই প্রোটনের সংখ্যাটা, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ প্রোটন, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। অ্যাটমিক নাম্বার মানে কি, অ্যাটমিক মানে পারমাণবিক, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে কোনো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে প্রোটনের সেই সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক নাম্বার, পারমাণবিক সংখ্যা। বলছে যদি এইটা নিউট্রাল অবস্থায় থাকে, যদি পরমাণুটা নিউট্রাল অবস্থায় থাকে, নিউট্রাল মানে কি, সোডিয়ামের মাথায় এরকম প্লাস চিহ্ন দেখেছে তো, এইটা নিউট্রাল অবস্থায় নাই। যদি ওপরে প্লাস মাইনাস না থাকে তার মানে সেটা নিউট্রাল অবস্থায়। বলছে নিউট্রাল অবস্থায় কোনো মৌলের পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। কি বললাম, নিউট্রাল অবস্থায়। তোমরা সোডিয়ামের মাথায় প্লাস চিহ্ন দেখেছো তো, আর সোডিয়ামের মাথায় দেখবে কোনো প্লাস বা মাইনাস থাকেও না, প্লাস থাকে না। তো বিষয় হচ্ছে এখন যদি এইরকম অবস্থায় দেখো ওপরে প্লাস বা মাইনাস থাকবে না, শুধুমাত্র Na থাকবে, Mg থাকবে, H থাকবে, ওপরে প্লাস মাইনাস কিছু থাকবে না, তখন সেইটাকে আমরা বলি নিউট্রাল অবস্থা। যদি নিউট্রাল অবস্থায় থাকে তাহলে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। কি বললাম, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তার মানে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা Z ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটন, আর যদি নিউট্রাল থাকে তাহলে নাম্বার অফ ইলেকট্রনও হতে পারে, নাম্বার অফ ইলেকট্রন। বুঝতে পেরেছ? সোজা সাপটা Z ইজ ইকুয়াল টু P, অর্থাৎ অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে ভেতরে যতগুলো প্রোটন আছে সেই প্রোটন সংখ্যাটা। যদি নিউট্রাল অবস্থায় থাকে তাহলে প্রোটন আর নিউট্রন সমান হয়, তার মানে তো প্রোটন আর ইলেকট্রন সমান হয়। তাহলে প্রোটন আর ইলেকট্রন যদি সমান হয় তাহলে এইভাবে বলা যেতে পারে যদি নিউট্রাল অবস্থায় থাকে তাহলে সেই মৌলের পারমাণবিক সংখ্যা ইলেকট্রনের সংখ্যার সঙ্গেও সমান। বোঝা গেল? ইলেকট্রনের সঙ্গেও সমান যদি ইফ নিউট্রাল, অ্যাটম ইজ নিউট্রাল। বোঝা গেল? এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা মানে কিচ্ছু না, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে মৌলের ভেতরে যতগুলো প্রোটন থাকবে তার সংখ্যাটাই হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে Z দিয়ে লেখা হয়। এইবারে আসছি অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস, অ্যাটমিক মাসকে A দিয়ে লেখা হয়। অ্যাটমিক মাস মানে হচ্ছে এর ভেতরে যতগুলো প্রোটন আছে সেটা তো থাকবেই, তার সঙ্গে নিউট্রনটাও যোগ হবে। বোঝা গেল? তাহলে অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর মানে হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। বোঝা গেল? তাহলে অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন সংখ্যা, অ্যাটমিক মাস মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যা। বোঝা গেল? আর এর ভেতরে, যার ভেতরে প্রোটন আর নিউট্রনটা থাকে এইটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়? নিউক্লিয়াস। আর এই চারিদিকের এইগুলোকে বলা হয় অরবিট বা সেল, SHELL, এই সেল মানে আলাদা, অরবিট বা সেল। আর এই মধ্যে এইটাকে বলা হয় নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। শুধু প্রোটন সংখ্যাটাকে বলা হয় কি অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। প্রোটন আর নিউট্রনকে যোগ করলে পাওয়া যায় অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। বোঝা গেল? এখন তাহলে এইখানে দেখো অ্যাটমিক মাস, তার মানে তোমার মাথায় এতটুকু ক্লিয়ার যে অ্যাটমিক মাস বললে ওই মৌলের পরমাণুর ভেতরে প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফল। তাহলে কোনো তিনটে মৌল ABC নিয়েছিলাম আমি, তার মানে সেই তিনটে মৌলের পরমাণুর ভেতরে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলটাই তার তো পারমাণবিক ভর। এটা তো প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলটা, তাই তো? বলছে বি মৌলের প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল যা হবে প্রথম মৌল আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে। বোঝা গেল? চলো আরেকটু বুঝি সহজভাবে, নোট করবে এতদূর। হ্যাঁ,